আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি পারভিন মিতু। হত্যাকাণ্ডের বিচার ও আটক শিক্ষার্থীদের মুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও সরকারের পদত্যাগের দাবি করেছে নাগরিক সমাজ ও আন্দোলনকারীরা। বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহযাত্রা ও গণমিছিলে অংশ নিয়ে তারা এসব দাবি জানান। দাবি আদায়ে রোববার নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। বাড্ডা ও ইসিবি চত্বর সহ বিভিন্ন স্থানে বিচারের দাবিতে কর্মসূচি পালন করে। এর আগে মসজিদে দোয়া এবং মন্দির গির্জায় প্রার্থনা করা হয়। আরও জানাচ্ছেন এআর বাদল। বাদ জুম্মা রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়। স্লোগানে এতে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান, আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। এই আন্দোলনে আমরা তোমাদের সাথে একতা প্রকাশ করছি। জড়োহা মিছিলে মিলিত হয় দোহাযাত্রায় অংশ নেয়া নাগরিক সমাজ। এরপর তারা হাইকোর্টের সামনে দিয়ে দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক হয়ে প্রতিবাদ জানাতে থাকে। বক্তৃতা আর স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। এ সময় শিক্ষার্থীদের 9 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে ছাত্র ও নাগরিক সমাজ। আমাদের কথা খুব পরিষ্কার, অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। আজ এখনো যে সমস্ত বন্ধুরা কারাগারে রয়েছে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আবু সাইদকে কারা গুলি করেছে সে কথা সকলে জানে, কিন্তু এজাহারে নেই। অতএব এই মিথ্যাচারের ভিত্তিতে আপনারা এই রাষ্ট্র ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন। অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় আগামী রবিবার আমরা গণপদযাত্রা করব। শিক্ষার্থীদের একটি অংশ সায়েন্স ল্যাব এলাকায় গণমিছিল করে প্রতিবাদ জানায়। পরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এদিকে মানুষ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বাড্ডা এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। পরিচয় দেওয়ার জন্য আমি আসিনি। পুলিশের গুলিতে যদি আমার আজকে মৃত্যু হয়, আমার ডেড বডি যেন আমার সন্তানদের কাছে, স্বামীর কাছে পৌঁছে যেতে পারে, শুধুমাত্র সেই জন্য আমি এটা গলায় দিয়েছি, জাস্ট আমার আইডেন্টিটির জন্য। আমি আইনজীবী হয়ে আসিনি, আমি এসেছি সন্তানের মা হয়ে। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের নেক্সট প্রজন্ম কোথায়? নেক্সট প্রজন্মের হাতে বাংলা চলবে, কিন্তু তাদেরকে যদি আপনি হত্যা করেন, আপনি কি আমৃত্যু আসছেন দুনিয়াতে? ছাত্র শেষ গ্রেপ্তার ছেড়ে না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলমান থাকবে। 9 দফা দাবি না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন করতে থাকবো, রাজপথে থাকবো। ইসিবি চত্বরেও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিবাদ ও বিচারের দাবি জানায়। উত্তরায় বিক্ষুব্ধ জনতার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিতে টিয়ার সেল ছোড়ে পুলিশ। এদিকে বাদ জুম্মা সারা দেশের মতো জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও হত্যাকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত হয়। পরে হত্যার বিচার দাবিতে এ এলাকায় মিছিল করা হয়। এআর বাদল, আরটিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচার গুলি ও হতাহতের প্রতিবাদে এবার মাঠে নেমেছেন চিকিৎসক ও কবি সাহিত্যিকরা। ছাত্রছাত্রীদের উপর নির্বিচার হামলা ও 8 শিশু সহ শতাধিক মানুষ হত্যার বিচার দাবিতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে সর্বস্তরের চিকিৎসক ও মেডিকেল ডেন্টাল শিক্ষার্থীরা। আর রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে একই দাবিতে মানববন্ধনে কবি সাহিত্যিকরা বলেন, এই হত্যাকাণ্ড স্পষ্ট গণহত্যা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বৃষ্টিকে উপেক্ষা করেই বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় এমন পদযাত্রা। সকাল 10টার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা ও 8 শিশুসহ শতাধিক মানুষ নিহতের প্রতিবাদে এমন পদযাত্রার আয়োজন করেন মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী ও চিকিৎসকরা। পদযাত্রা শুরুর পূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। স্বাধীন দেশে এমন বর্বর হত্যা নিপীড়নের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। আমার এই বইটা আমি জব করি, আমি জানি যে কোনো মুহূর্তে আমার চাকরিটা চলে যাবে, তারপর এসেছি। কারণ এই যে রিয়ামণি মারা গেছে, এই যে
আবু সাইদ মারা গেল, তারা কারা? হুইজ আবু সাইদ? আমার সন্তানরা কেন এইভাবে মারা যাবে? কেন? স্বাধীন দেশে বাস করি আমরা, এটা স্বাধীনতা? যুক্তির দাবিতে নেমে আসা বাচ্চারা আমাদের বৃদ্ধদেরকে শিক্ষা দিয়েছে, তারা দেখিয়ে দিয়েছে একটি অন্যায়, একটি অবিচারের বিরুদ্ধে কিভাবে রুখতে হয়। আইন শৃঙ্খলা বাহিনীকে দাসত্ব থেকে বের হয়ে এসে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা। কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো? আমি পুলিশ ভাইদের বলি, আমাদের সেনাবাহিনী ভাইদের বলি, আপনারা সবাই জনগণের কাতারে এগিয়ে আসুন। আপনারা নিজেদেরকে মানবতার কাঠগড়ায় দাঁড় করান। আমি একজন ডাক্তার, আমি লাশ কাটি। আমরা লাশকে পড়ানোর আগে বলি যে এই লাশ একদিন মানুষ ছিলেন, একে সম্মান করবা। কিন্তু একটা জ্যান্ত মানুষকে যেভাবে 6 রাউন্ড গুলি করে একটা 18 বছরের কিশোরকে মারা হলো, এটা খুন। এখন প্রশাসন সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে, আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে। কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে গুলি করে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। বৃষ্টি উপেক্ষা করে বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে প্লাকার্ড হাতে জড়ো হয় শতাধিক কবি ও লেখক। শিক্ষকরা আজকে নানানভাবে বিভক্ত, সাংবাদিকরা বিভক্ত, লেখকরা বিভক্ত, তখনই মার খাচ্ছে আমাদের শিক্ষার্থীরা। এটা কোনোভাবে হতে পারে না। আমরা শিক্ষার্থীদের সঙ্গে সংহত প্রকাশ করছি। আমরা এর সমাধান চাই, বিচার চাই, প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার ও অবিলম্বে আটক শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা কবি সাহিত্যিকদের। যতক্ষণ না এই শোষকের হাত থেকে মুক্তি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত একই চাওয়া নিয়ে এভাবেই পথে থাকবো। সুমন তানভীর, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার 42 জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম এর আদালত এই জামিন আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, নাশকতার মামলায় তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার গুরুত্ব বিবেচনায় জামিন পাওয়া শিক্ষার্থীরা আজই কারাগার থেকে মুক্তি পাবেন বলেও জানান আইনজীবী সাইদুল ইসলাম। সহিংসতার বিষয়ে মামলাগুলো ছিল। স্পেশালি 42 জনের লিস্ট দিয়েছেন, যে 42 জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আটক থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই অভিযোগ তোলেন। বলেন, আন্দোলনের নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই 19 জুলাই থেকে সমন্বয়কদের গুম, গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে 6 সমন্বয়ককে 7 দিন ধরে ডিবি হেফাজতে জোর করে আটকে রাখা হয়। নিরাপত্তার কথা বললেও আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল তাদের। সারা দেশের সব সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলেও জানান তারা। কোটা সংস্কার আন্দোলনে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসী বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপর হামলা করছে। এই হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। কারণ বাজারে তিতাস ভবনের সামনে মানববন্ধনে তারা জানায়, কোটা সংস্কার আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে 4 সাংবাদিক নিহত হয়েছে, আহত হয়েছে 2 শতাধিক। সাংবাদিকদের উপর হামলা করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন গণমাধ্যম কর্মীরা। ভাগ্য ভালো যে আমি ওখান থেকে ফিরে আসছি, কারণ আমার মাথায় হেলমেট ছিল। হেলমেট না থাকলে হয়তো আমি ওদিন ওখানেই মৃত্যুবরণ করতে পারতাম। আমাকে ঘেরাও করে মারে, আমাকে গোল করে মারে, আমার পিঠে এখনো অনেক দাগ আছে, আমি এখনো সেই দাগ বহন করতেছি, ব্যথা বহন করতেছি। কেন? সাংবাদিক ইউনিয়ন আছে, সাংবাদিক নেতারা আছে, তারা যে টকশোতে যে গাল গল্প দেয়, আমি নিন্দা জানাই। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয়। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটে অপচেষ্টা করছে, এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার কোটার বিষয়ে তাদের দাবি পূরণ করেছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও জানান, শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। শুভেচ্ছা
কোটা সংস্কার দাবি পূরণের পরেও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের নির্দেশনা অনুযায়ী সরকার প্রজ্ঞাপন জারি করেছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়ে কাদের বলেন, শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিক সমাজের ব্যক্তিগত মতামতের উপর সরকার শ্রদ্ধাশীল জানিয়ে সেতুমন্ত্রী বলেন, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সবাই সচেতন থাকা সমীচীন। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানির সৃষ্টিকর কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। এদিকে শুক্রবার সকালে আগস্ট মাস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই সময় দলের পক্ষ থেকে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়। আজকে তারা সরকারের উপর দোষ চাপানোর চেষ্টা করছে, আজকে তারা পুলিশের উপর দোষ চাপানোর চেষ্টা করছে, কিন্তু মিছিলের পিছনে থেকে এই জামাত শিবির হত্যা করেছে। আমরাই পারবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে অপশক্তিকে দূর করে একটি বঙ্গবন্ধুর স্বপ্নের সুন্দর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। কোটা আন্দোলনের সহিংসতাকে ঘিরে রাজধানীর 50টি থানায় 250-র বেশি মামলায় প্রতিদিন আটক করা হচ্ছে শত শত মানুষ। অভিযোগ উঠেছে, অনেক নিরপরাধ মানুষকেও করা হচ্ছে গ্রেপ্তার। চলছে আটক বাণিজ্য। চলমান HSC পরীক্ষার শিক্ষার্থীদেরও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে জেল হাজতে। কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেও জামিন করাতে ব্যর্থ অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে পড়েছেন শঙ্কায়। বিস্তারিত দেখুন সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর বকশীবাজারের CMM কোর্ট। সকাল থেকেই স্বজনদের অপেক্ষা প্রিয়জনকে এক নজর দেখার আশায়। কোনো প্রিজন ভ্যান আসলেই দৌড়ে যাচ্ছে তার কাছে, নিচ্ছেন খোঁজ। তবে সাক্ষাৎ যেন আনন্দ নয়, ঝরছে চোখের পানি। 11 দিন পর দিনমজুরের কাজ করা ভাইকে কোর্ট প্রান্তরে দেখে তাই ছোট্ট নাদিয়াও আবেগ আপ্লুত, ধরে রাখতে পারল না চোখের পানি। আমার ছেলের পা ভাঙ্গা রড ঢুকানো, খোলার ডেট হয়ে গেছে, এই সময় নিয়ে আসছে। ওনার কোনো দোষ ছিল না, ওনার ঠ্যাংটা ভাঙ্গা, উনি প্লেট বসানো পায়, ঠিক মতো হাঁটতেও পারে না, একটা ভাতের হোটেল চালায়। কোর্টের আনাচে কানাচে ঘুরছে এমন অনেক গল্পই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও নিয়ে আসা হয়েছে সন্তানকে। জামিন করাতে না পারায় এখন কান্নাই অভিভাবকদের শেষ সম্বল। ওষুধে লেগে গেছে, আমি কি বাবা আমি যাই লগে, আমার কয় মা তোমার যাওয়া লাগবে না, আমার ছেলের আমার বুকে ফিরিয়ে দেন। তবে সবচেয়ে বেশি বিপাকে গ্রেপ্তার হওয়া চলমান HSC পরীক্ষার্থীদের অভিভাবকরা। রাজধানীর মিরপুর থেকে কমার্স কলেজের ফরহাদ সামির সহ আটক করা হয় SSCর 3 পরীক্ষার্থীকে। তবে গ্রেপ্তারের রাতে একজনকে ছেড়ে দিলেও ফরহাদের অভিভাবকদের ঘুরতে হচ্ছে কারাগার থেকে শুরু করে আদালতের বারান্দায় বারান্দায়। ও এবার HSC পরীক্ষার্থী, ওরা 3 জন বের হয়েছিল বাসা থেকে, পুলিশ ওদেরকে দাঁড়া করাইলো, সার্চ করলো, ওদেরকে বললো সম্ভবত মোবাইলে ফেসবুকে ছবি টবি পাইছে বা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত বলে ওদেরকে নিয়ে গেল। ওদের সাথে 3 জন ধরছে, তো 2 জনকে রাখছে, একজনের ফ্যামিলি গেছে এবং কোন বিনিময়ে ছাড়ছে ওই একজনকে সেটা এখনো শিওর বলতে পারতেছি না।
এসব পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে রাজি না হলেও ডিএমপি বলছে বাণিজ্য নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই করা হচ্ছে গ্রেপ্তার। তবে এমন গণগ্রেপ্তারের সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা। এই ধরনের কোনো সংবাদ যদি পুলিশ কমিশনার স্যারের কানে আসে, সঙ্গে সঙ্গে শুধুমাত্র প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থী আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে জামিন পাওয়ার জন্য। শিক্ষার্থীর অপরাধ কি? খুন করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে? কিছুই করেনি। সে কোটা বিরোধী একটা আন্দোলন করেছে বা তার সহকর্মীকে মেরে ফেলেছে, তার প্রতিবাদে সে নেমেছে। সেজন্য তাকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে কেন? রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে পরীক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে জামিনের ব্যবস্থা করার আহ্বান জানান তারা। সুমন তানভীর, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় বাসায় থেকেও রক্ষা হয়নি শিশু আহাদের। রায়েরবাগ মিরাজনগরের নিজ বাসার বারান্দায় হেলমেটধারীদের গুলিতে ছোট্ট আহাদ নিহত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। একই হেলমেটধারীদের গুলিতে মানুদ মিয়া নামে আরেকজন নিহত হয় বলে জানায় স্বজনরা। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের ৩য় পর্বে থাকছে তাদের দুঃখগাথা। আলাউদ্দিন আলীর ক্যামেরায় দেখুন বিল্লাল হোসেনের রিপোর্ট। 19 জুলাই বিকেল 5টা রাজধানীর রায়েরবাগ মেরাজনগর বি ব্লক মোড়ে কোটা সংস্কার আন্দোলনের সময় এভাবেই গুলি ছোড়ে দুই যুবক। RTVর হাতে আসা ফুটেজে দেখা যায় এই দৃশ্য। গুলি করার নির্দেশনা দেন কয়েকজন হেলমেটধারী। অনেকের হাতে ছিল দেশীয় অস্ত্র। এই সংঘর্ষের সময় আসরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়া যেন কাল হয়ে দাঁড়ায় মাসুদ মিয়ার। মাথায় গুলি লাগার পরও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মাসুদ মিয়ার। এমন অভিযোগ বাবা হারানো ছোট্ট শিশু ও স্ত্রী। হেলমেট পরা ছিল আর হাতে একটা লাঠি ছিল আর এক হাতে একটা গুলি আছে। আর আব্বু সামনে গেছে আর আব্বু গুলি করছে। নামাজ পড়তে যাওয়া দরকার, এই মুহূর্তে গুলি করছে। গুলি করার পর আমার পাশের ছেলে, এই বাড়িওয়ালার ছেলেরা আনতে গেছে। ওনাদের চাপাটি নিয়ে দৌড়াইয়া ওদেরকে কেসি গেটের ভিতরে দৌড়ায় ঢুকাই দিয়া যাওয়ার টাইমে আবার মাথার ভিতরে কোপ মারছে। একই সময় পাশের 11 তলা ভবনের 8 তলায় গুলিবিদ্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে 4 বছরের শিশু আব্দুল আহাদ। বাসার দারোয়ানের মুখে উঠে আসে সেই ভয়াবহ ঘটনার বর্ণনা। এই 8 তলার বাচ্চাটা মারা গেছে আর এখানে মনে করেন ডাইরেক্ট গুলিটা পড়ছে। অনেকগুলা গুলি করছে, যেতে ঠাস ঠুস কোনো 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। স্থানীয়রা জানান সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিল না পুলিশ। দুটি মামলার তদন্তকারী কর্মকর্তার মুখেও ছিল একই সুর। জীবনে দেখছেন কোনো পুলিশ 8 তলায় গুলি করে? হেলমেট পরা কিছু লোক আর সিভিলে কিছু লোক গুলি করার পরও নিশ্চিত করছে মৃত্যুটা কোবাইছে। অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করা ব্যক্তিদের দলীয় পরিচয় রয়েছে বলে জানান স্থানীয়রা। যারা হেলমেট পরে এদের তো চেহারাই দেখা যায় না। এমনিতে হাতে বুলেট ছিল, বন্দুক ছিল, কেউ 2টা, কেউ 1টা, কেউ হাতে রান দাও। 3 জনের হাতে পিস্তল ছিল। এভাবে হারা ফাঁকা গুলি করতেছে। যুবলীগের লোক সাথে, ছাত্রলীগের লোক সাথে, এখানে কিন্তু সব সিভিলিয়ান, এখানে পুলিশ আসেনি। পুলিশ কিন্তু ঘটনারও 3 দিন পরও আসেনি। চিনতে পারছেন না? আমরা চিনতে পারলে আমরা কিছু বলতে পারবো না। ঘটনাস্থলে দোকানে ছিল সিসি ক্যামেরা। দেখতে চাইলে দোকানি জানান হার্ড ডিস্ক নিয়ে গেছে পুলিশ। ক্যামেরা পুলিশ নিয়ে গেছে ডিবিআর। আমাদের হাতে আসা মোবাইল ফুটেজ ও স্থানীয়দের ভাষ্যমতে হেলমেটধারীরা এই মোড় থেকেই গুলি করে, যার বুলেট এখনও বয়ে আছে এই দেয়ালে। গুলির ফলে 4 বছরের শিশুসহ 2 জন ব্যক্তি নিহত হয়। স্থানীয়দের দাবি আশপাশের সকল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে খুনিদের শনাক্ত করার। বিল্লাল হোসেন, RTV, মেরাজনগর, ঢাকা। এদিকে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে দোয়া, কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুমার নামাজ শেষে লক্ষ্মীপুরের চকবাজার জামে মসজিদ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা মিছিল বের করে। একই সময় একই স্থান থেকে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করলে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। চট্টগ্রামের আন্দরকিল্লা সাহিব জামে মসজিদ থেকে গণমিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
গাজীপুর, কুমিল্লা, খুলনা, বরিশাল, সিরাজগঞ্জ ও ময়মনসিংহে মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এবারে অন্য প্রসঙ্গ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে দেখা দিয়েছে বন্যা। পানিবন্দী হয়ে পড়েছেন 2 লাখের বেশি মানুষ। ফেনীর পশুরামে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। অপরদিকে বান্দরবনে ধসের আশঙ্কায় পাহাড়ের ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। এছাড়া উপকূলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। অব্যাহত বৃষ্টি আর পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে কক্সবাজারের 7 উপজেলার বিভিন্ন এলাকা। বিপাকে পড়েছেন এখানকার বাসিন্দারা। বন্যার পানিতে কক্সবাজার টেকনাফ মহাসড়কের চেইন্দা এলাকা, চকরিয়া, মানিকপুর, রামো, নাইখাংছড়ি সড়ক সহ জেলার বেশ কয়েকটি সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কাল রাত 12টা হতে পানি অতি দ্রুত বেড়ে গেছে। আজও পানি কমার কোনো সম্ভব দেখতেছি না। অনেক ছোট ছোট বাচ্চা, মুরব্বী এবং অনেক অসুস্থ রোগীরাও বের হতে পারতেছে না। তারা গত রাত 1টার পর থেকে কারো চুলায় আগুন জ্বলে নাই। এদিকে বান্দরবনে পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলা শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। তমরুর নির্মাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী রয়েছেন 2 শতাধিক পরিবার। প্রাণহানি রোধে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। দীর্ঘ কয়েকদিন ধরে ভারী বর্ষণের কারণে যে তমরুর কয়েকটি গ্রামে পানিতে প্লাবিত। টানা বৃষ্টি আর ওজানের ঢলে ফেনীর পশুরামে মুহুরী নদীর শালধর অংশে ভাঙন দেখা দেয় পানি ঢুকছে লোকালয়ে। আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। অন্যদিকে বরিশালে 2 দিনের টানা বৃষ্টিতে নগরীর নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। বাগেরহাটে শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে মোংলা বন্দরের পণ্য ওঠানামা। সকালে এরপর আবার কাজে নামিয়ে আসি, আগে পানি এলে হেঁটে ভিজে বুঝে কাম করি। এক সময় ড্রেনটা খুব, যে সময় ড্রেন না আসলে এই সময় তো খুব ভালো আসলে, কারণ ড্রেন কারণে আরো মানুষ কষ্ট ভোগ করতে আছে। টানা বৃষ্টিতে ভোলায় ডুবে গেছে ফেরিঘাট, সড়ক ও নির্মাঞ্চল। পটুয়াখালীতে 24 ঘন্টায় 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝালকাঠিতে জলাবদ্ধতা দেখা দেয় দুর্ভোগে শহরবাসী। রাজশাহীতে ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষের। সক্রিয় মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল থাকায় দেশের 6 বিভাগেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের যে তীব্রতা তা 3 তারিখ সকাল থেকে 4 তারিখ অর্থাৎ 4 আগস্ট বিকেল পর্যন্ত তীব্রতা একটু কম থাকবে, কিন্তু এরপরে আবার বৃষ্টিপাতের তীব্রতা 5 আগস্ট থেকে বৃদ্ধি পেয়ে 10 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টিপাতের তীব্রতা কম বেশি যাই হোক না কেন, বৃষ্টিপাত থেমে থেমে 1 পশলা 2 পশলা বৃষ্টিপাত হতে পারে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। কারফিউ পরিস্থিতি শিথিল ও যান চলাচল স্বাভাবিক হয় কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। তবে বেড়েছে চাল, মুরগি ও পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে চালের দর কেজি প্রতি 3 থেকে 5 টাকা বেড়েছে। মাছ ও ডিমের দাম কিছুটা স্থিতিশীল। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সব ধরনের পণ্য সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল, যার ফলে বাজারে খাদ্যপণ্যের দামও কয়েক গুণ বেড়ে যায়। কারফিউ জারি ও সেনাবাহিনী নামানোর পর পরিস্থিতির উন্নতি হচ্ছে। সরবরাহ বাড়ায় কমতির দিকে সব ধরনের সবজির দাম। 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। সবজির বাজারে স্বস্তি এলেও অস্বস্তি শুরু হয়েছে চালের বাজারে। সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি 100 থেকে 200 টাকা বেড়েছে দাম। সব ধরনের চালে আজকে 10 দিন যাবত প্রায় চালগুলোর দাম বাড়ছে। তো কিছু কিছু চাল 2 টাকা 3 টাকা এরকম বাড়ছে। বাসমতি এবং এই লাল চালগুলো একটু বেশি বাড়ছে। সরবরাহ ঠিক থাকলেও চালের দাম বাড়ার যৌক্তিক কারণ জানা নেই বিক্রেতাদের। এখন তো বাড়ার কথা না, এখন মাত্র সিজন গেছে, না সিজন গেলেও এখন এবার ফসলটা কম হয়েছে আর বিভিন্ন কারণে এখন যায় ঝামেলার থেকে ভাড়া বেশি আসে, এর কারণে নাকি দাম বেশি। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা ও আলু। আলু 60 টাকা কেজি, পেঁয়াজ বাসা ওটা 120 টাকা আর ছোটটা 115 টাকা। নিত্যপণ্যের বাড়তি দামে দিশেহারা সাধারণ মানুষ। খুব ইমিসিমি, এদিকে টানলে ওইদিকে হয়, ওইদিকে টানলে ওইদিকে হয়, ওইটা বাড়লে ওইটা বাইরে যায়, তো আমরা কোন দিকে যাবো স্যার? সবাই তো আর সমানভাবে বাজার করতে পারে না,
এই হিসেবে তো সরকারের একটু উদ্যোগ নেওয়া দরকার। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকা। নতুন করে গরু ও খাসির মাংসের দর না বাড়লেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। এর মধ্যে রাজবাড়ীতেই নিহত হয়েছে 3 জন। সকালে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদীপুর TTC ভবনের সামনে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার সাকিব ও বাসের যাত্রী নাজিমুদ্দিন নিহত হন। এতে নিহত আরও এক যাত্রীর পরিচয় জানা যায়নি। এ সময় গুরুতর আহত 2 যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে বরিশালের গৌরনদীতে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এদিকে যশোরের কেশবপুরে ট্রাকের ধাক্কায় স্থানীয় যান আলম সাধু চালক জনি হোসেন নিহত হয়েছে। সকালে যশোর চুকনগর সড়কের ফকির রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এই পর্যায়ে শুরুতেই জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কাতারের দোহার উত্তরে লুজাইল রাজকীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়ার। এর আগে ইসমাইল হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে দোহায় লাখো মানুষের ঢল নামে। সারা বিশ্ব থেকে, বিশেষ করে ইসলামী দেশগুলো থেকে কয়েক ডজন রাষ্ট্রীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় দিতে জানাজায় অংশ নেয় ফাতাহ এবং ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর নেতারাও। প্রবল বৃষ্টিতে কাবু পাকিস্তানের উত্তরাঞ্চল। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অঞ্চলটিতে দুদিনে অন্তত 35 জন নিহত হয়েছেন। দুর্ভোগে পড়েছেন আরও বহু মানুষ। কর্মকর্তা ও স্থানীয়দের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, গেল বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলায় বন্যায় ভেসে গেছে বহু বাড়িঘর, সেতু ও গবাদি পশু। পাশাপাশি শহরের সঙ্গে বহু শহরতলি ও গ্রামের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আটকা পড়েছে শত শত পর্যটক। খেলার খবর। প্যারিস অলিম্পিকে ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হচ্ছে আজ। সেমিফাইনালে টিকিট পেতে বিগ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাটমুড আটলান্টিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 1টায়। এদিকে কোয়ার্টার ফাইনালের আরেক বিগ ম্যাচে জাপানের বিপক্ষে লড়বে স্পেন। গ্রুপামা স্টেডিয়ামে রাত 9টায় শুরু হবে ম্যাচটি। মার্সে স্টেডিয়ামে হবে মিশর ও প্যারাগুয়ের মধ্যকার আরেক কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ সময় ম্যাচ শুরু রাত 11টায়। আর শেষ কোয়ার্টার ফাইনালে পার্ক দ্য প্রিন্সেসের সন্ধ্যা 7টায় হবে যুক্তরাষ্ট্র ও মরক্কোর মধ্যকার ম্যাচ। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।